এতদিন পরে এসেছো, ভালো করে করতে হবে। দাঁড়াও, বেসিনের পানি ঝেড়ে দিই যাতে শব্দ বাইরে না যায়। সেদিন আলমারির পেছনে করেছি, আজকে রান্নাঘরে করব। আর একটা বিদেশি বেলুন এনেছি, এটা দিয়ে করো। আমি অর্পণ, থাকি শিবপুরে আমার এক বন্ধুর ফ্ল্যাটে। আমি টিউশনি পড়াই এবং সঙ্গে পড়াশোনাও করি। আমার বন্ধু একটা টিউশনি জোগাড় করে দিয়েছে। ফ্ল্যাট থেকে একটু দূরে একটা বাড়িতে একটা ক্লাস 5-এর বাচ্চাদের পড়াতে হবে। সেই মতো আমি তাদের বাড়ি যাই পড়াতে। আমি খুব শান্ত প্রকৃতির ছেলে, খুব একটা কথা বলি না, তাই আমি পড়াতে যাই এবং পড়িয়ে চলে আসি। এইভাবেই চলতে থাকে। ওদের বাড়িতে 3 জন বাচ্চা, ছেলেটি, ওর মা আর বাবা। বাচ্চা ছেলেটার নাম রিয়ান, ওর মায়ের নাম রিয়া ও বাবার নাম রাহুল। আমি রিয়ানের বাবা মাকে দাদা ও বৌদি বলে ডাকি। ওরা খুব বড় লোক। দাদা একটা মেডিসিন কোম্পানিতে চাকরি করে, তাই সকালে বেরোয় এবং অনেক রাতে বাড়ি ফেরে। এইভাবে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে আমার সাথে ওই ফ্যামিলিটি খুব ক্লোজ একটা ফ্যামিলিতে পরিণত হয়ে গেল। আমি তাদের বাড়ির একজন হয়ে উঠলাম। আমার যখন যা প্রয়োজন হতো আমি নিজে নিজেই করে নিতাম, যেমন জল খাওয়া, বাথরুম যাওয়া ইত্যাদি। এই ফ্যামিলি সম্পর্কে আমার মনেও কোনো খারাপ চিন্তা ছিল না। আমারও বাড়ি থেকে দূরে একটা ফ্যামিলি পেয়ে খুব ভালো লাগতো। একদিন আমি যথারীতি পড়াতে গেছি। কিছুক্ষণ পরে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। যখন বাথরুমে যাই, সঙ্গে সঙ্গে ঘটল এক মাথা ঘুরে যাওয়া ঘটনা। আমি রিয়ানকে পড়তে বলে আমি যেই বাথরুমের দরজা খুলে ভেতরে ঢুকবো, আর ভেতরে দেখি বৌদি দরজার দিকে পেছন করে বসে কি যেন করছে। আমি তো সরি বলে বেরোতে যাব, ঠিক সেই সময় এমন স্লিপ করে পড়লাম ঠিক বৌদির পেছনের দিকে। এমন পরিস্থিতিতে বৌদি একটু চমকে গিয়ে শাড়ি ঠিক করতে লাগলো, আর আমিও খুব তাড়াতাড়ি উঠে সেখান থেকে বেরিয়ে এলাম। এই ঘটনায় আমার খুব অস্বস্তি হচ্ছিল। এটা কি হলো? আমি কোনোভাবে আবার ফিরে এসে রিয়ানের কাছে এসে বসে পড়াতে শুরু করলাম। পড়ে গিয়ে যে ব্যথা পেয়েছি সেই সবের খেয়াল নেই, শুধু ভাবছি বৌদি কি ভাববে। আমার খুব টেনশন হচ্ছিল। হঠাৎ খেয়াল করলাম বৌদি এখনো বাথরুমে। আমি রিয়ানকে যেখানে পড়াই বাথরুমটা ঠিক সেই রুমের সামনে। বৌদি বেরোলেই আমি দেখতে পাবো, তাই মনে হয় বেরোতে পারছে না। দেখি কিছুক্ষণ পরে বৌদি বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে রান্নাঘরে চলে গেল। আমিও তাকাইনি, তবে বুঝতে পারছি। আমি সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে বুঝলাম আমার খুব জোরে পায়ে ব্যথা লেগেছে, একটু কেটে গিয়েছে। ভাবলাম সকালে ঠিক হয়ে যাবে, কিন্তু সকালে আরও ব্যথা বেড়ে গেল। ঠিক করলাম আজ পড়াতে যাব না। আমি বিছানাতে শুয়ে পড়লাম আর মোবাইল দেখতে দেখতে আমার বুকটা ধকধক করে উঠল। দেখি রিয়ানের মা ফোন করেছে। ইচ্ছে করেই ফোনটা ধরলাম না। ফোন রেখে অনেক কিছু মাথায় ঘুরতে লাগলো। বৌদি হয়তো রেগে গেছে। আমি তার পরের দিন পড়াতে গিয়ে স্বাভাবিকভাবেই আছি, কিন্তু মনের মধ্যে খুব লজ্জা লাগছে। কিছুক্ষণ পরে দেখলাম বৌদিও স্বাভাবিক, কিন্তু আমাকে চা দিতে এসে আমার লজ্জা আরও বাড়িয়ে দিল। চা রেখে বৌদি আস্তে করে বলল, খুব জোরে লেগেছিল নাকি? আমি বললাম, না না বৌদি, আমি ব্যথার কথা বলিনি, বলেই হাসতে হাসতে চলে গেল, আর আমার মুখ পুরো লাল হয়ে গেল। খানিক পরে বৌদি এসে বলল, দেখি কোথায় ব্যথা পেয়েছো? আমি বললাম, না না তেমন কিছু না, একটু কেটে গেছে, সেরে যাবে। এই বলে পাটা দেখাতেই বৌদির চোখ কপালে। ইস, এতটা লেগেছে! আর তার মধ্যে খোঁড়াতে খোঁড়াতে পড়াতে এসেছে। পায়ে অনেকটা লেগেছিল, তাই বৌদি বলল, দাঁড়াও, আমার কাছে ভালো মলম আছে, একটু দিলেই ব্যথা কমে যাবে। এই বলে ভেতর থেকে একটা মলম নিয়ে এসে আমার পায়ের কাছে বসে আমার পা টেনে ধরলো এবং খুব যত্ন করে মলম লাগাতে লাগাতে মাথা নিচু করেই আস্তে আস্তে বলতে লাগলো, খুব ব্যথা পেয়েছো? এত তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকলে এইরকমই হয়। আমি খুব লজ্জা পেয়ে গেছিলাম। আমি বললাম, বাথরুমের দরজাটা লাগিয়ে নিলেই হয় বৌদি। আর কিছু বলল না, কিন্তু সেদিন আমায় যাবার সময় বলে গেল, বেশ করেছি, আবার খোলা রাখবো, আর হাসতে হাসতে চলে গেল। আমি তো পুরো আকাশ থেকে পড়লাম। যাই হোক, আমি আবার রিয়ানকে পড়াতে শুরু করে দিলাম, কিন্তু মন বসছে না পড়াতে, শুধু মনে পড়ছে বৌদির কথা। কোনো মতে পড়াচ্ছি। কিছুক্ষণ পরে দেখি বৌদি চা দিয়ে গেল আর বলে গেল, কাল রবিবার, কাল আসবে। আমি বললাম, কি জন্য? বৌদি বলল, সেটা বলা যাবে না, আসবে ব্যাস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি চিন্তায় পড়ে গেলাম। যাই হোক, বাড়ি এসে ভুলেও গেলাম কালকের যাওয়ার কথা। আজ রবিবার, সারাদিন অনেক কাজ ছিল। দুপুরে খাবার খেতে খেতে হঠাৎ মনে পড়ল রিয়ানদের বাড়ি যাওয়ার কথা। তাই সন্ধেবেলায় আমি ঠিক পড়াতে যাওয়ার সময় বৌদিদের বাড়িতে এলাম। এসে জানতে পারি আজ রিয়ানের জন্মদিন। আমি তো সঙ্গে কোনো কিছু রিয়ানের জন্য আনিনি।
আমি বৌদিকে বললাম, আমাকে কাল বলতে পারতে, তাহলে কিছু একটা উপহার বাচ্চাটার জন্য আনতে পারতাম। তখন বৌদি বলল, ওর জন্মদিন আমরা পালন করি না, আর কাউকে নিমন্ত্রণও করি না, কারণ ওই দিন ওর দাদু মারা গিয়েছিলেন তাই। আর আজ তোমাকে ডাকার কারণ তুমি এই বাড়ির একজন হয়ে গেছো তাই। আজ ওর বাবা বাড়িতে নেই, বাইরে গেছে কোম্পানির কাজে, রিয়ানের খারাপ লাগবে তাই তোমাকে ডাকলাম। আমি বললাম, ও এই ব্যাপার। বৌদি বলল, আচ্ছা তোমরা বসো, গল্প করো, আমি একটু খাবার নিয়ে আসছি, বলে বৌদি চলে গেল। আমি আর রিয়ান গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পরে বৌদি এলো খাবার নিয়ে। রিয়ান মাকে বলল, আজ কিন্তু পড়তে বসবো না। আমি বললাম, আচ্ছা আজ পড়াবো না, আজ তুমি যা চাইবে তাই হবে। কিছুক্ষণ ভেবে বলল, আজ লুকোচুরি খেলবো। সঙ্গে সঙ্গে বৌদি বলে উঠল, তাই হবে, তবে আমরা লুকাবো, তোকে খুঁজতে হবে, ঠিক আছে? এবার আমি আর বৌদি ঘরের মধ্যে লুকাচ্ছি, আর রিয়ান খুঁজছে। আমি একটা অন্ধকার ঘরের মধ্যে আলমারির পাশে ফাঁকা জায়গায় লুকিয়ে গেলাম। কিছুক্ষণ পরে দেখি বৌদিও ওই রুমে এসে জায়গা খুঁজছে। শেষে ভালো কোনো জায়গা না পেয়ে আলমারির পাশে লুকাতে এসে দেখে আমি ওখানে দাঁড়িয়ে। কিছু না বলে আমার সামনে দাঁড়িয়ে পড়লো, আর বিছানার চাদরটা টেনে নিজেকেও আমাকে ঢাকা নিয়ে নিল। আমাকে বলল, চুপ করে দাঁড়িয়ে থাকো। এরকম অবস্থায় আমার কেমন যেন মনে হচ্ছিল বৌদি পুরো আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম বৌদির সেই কথা, বেশ করেছি, আবার খোলা রাখবো বাথরুমের দরজা। বৌদির প্রতি অন্য একটা ভালো লাগা মনের মধ্যে খেলতে শুরু করলো। আজ বৌদি শুধু নাইটি পরে আছে, হালকা লাল কালারের নাইটি, বেশ সুন্দর দেখাচ্ছিল তাকে। আমিও বৌদি চুপচাপ দাঁড়িয়ে আছি, কিন্তু দুজনের মনে অনেক কিছু চলছে। একটু পর রিয়ান ঘরের মধ্যে ঢুকেছে, তাই দুজনে আরো সতর্ক হয়ে গেলাম। এতক্ষণ রিয়ান ঘরের মধ্যে খোঁজার পরেও না পেয়ে ও অন্য ঘরে চলে গেল আমাদেরকে খোঁজার জন্য। আর বৌদি সেটা বুঝে আস্তে করে আমার দিকে ঘুরে দাঁড়ালো। আমাদের আর বোঝার কিছু বাকি রইল না যে আমরা একে অপরের কাছে কি চাই। বৌদি বলল, অর্পণ, আজ আমাকে তুমি তোমার মতো করে ভালোবাসো। তখনই, মাও মা, আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। আমাদের যেন জ্ঞান ফিরে এলো। আমরা তাড়াতাড়ি সতর্ক হলাম। তুমি এখন বেরিও না, আগে আমি যাই, তারপর তুমি এসো, বলে বৌদি বেরিয়ে গেল। আমিও একটু পরে বেরিয়ে এলাম। এসে সোফায় বসে পড়লাম। বৌদি রান্নাঘরে চলে গেল আর আমাদের বলল, রিয়ান, তোরা দোতলায় যা, আমি কফি নিয়ে আসছি। আমরা উপরে চলে গেলাম। কিছুক্ষণ পরে বৌদি এলো, আমাদের কফি দিল, নিজেও নিল, কিন্তু আমার দিকে তাকিয়ে কথা বলছে না। খুব লজ্জায় মাথা নিচু করে খালি হাসছে। কফি শেষ করে আমি বললাম, আসি বৌদি, আজ রিয়ান, টাটা, কাল আসবো পড়ার সময়, কেমন? এই বলে আমি উঠতে যাব, তখনই পাশের বাড়ির একটা বাচ্চা বিল্টু এলো। ওরা দুজন একই স্কুলের, একই পাড়ার বন্ধু। বিল্টু বলল, আন্টি, আমরা গেম খেলবো। বৌদি বলল, তুমি একটু বসো, আমি ওদের কম্পিউটারে গেম চালিয়ে আসি। আমি সোফায় বসে ভাবছি, আজ কি হলো জীবনে। আজ যেন বৌদিকে অনেকটা ভালোবেসে ফেলেছি। একটু মজা করা যাক। আমি আমার বাইরে রাখা জুতোগুলো সরিয়ে দিয়ে আগের রুমে আলমারির পাশে লুকিয়ে পড়লাম, দেখি কি হয়। কিছুক্ষণ পরে বৌদির আওয়াজ দোতলা থেকে নেমেই এসে বলল, তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করা, বলে চুপ হয়ে গেল। দেখলো আমি নেই, চলে গেছি ওখান থেকে। উনি বাইরে দৌড়ে গেল। এবার ঘরে এসে চুপচাপ সোফায় বসলো, একদম চুপ। পুরো ঘরটার যেন মন চুরমার হয়ে গেল। আর আমি চুপ করে আলমারির পাশে দেখছি কি করছে। আমি শুনতে পেলাম কিছু একটা কাজ করছে, হয়তো ঘর গোছাচ্ছে, খাবারের প্লেটের আওয়াজ আসছে। একটু পরে বুঝতে পারলাম যে রান্নাঘরে চলে গেল। আমি একবার ভাবছি বেরোবো, আবার ভাবছি আরও কিছুক্ষণ থাকি। কিছুক্ষণ পরে দেখি বৌদি এই ঘরের দিকে আসছে, মনে হয় বিছানার চাদরটা ঠিক করতে আসছে। কিছুক্ষণ আগে ওই চাদরের ভেতরে অনেক ঝড় বয়ে গেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। বৌদি ঘরে ঢুকে এটা ওটা ঠিক করতে করতে আয়নার সামনে নিজেকে আয়নায় দেখলো। আমি একটু উকি মেরে দেখছি কি করছে বৌদি। বৌদি নিজেকে আয়নায় ভালো করে দেখছে, আজ যেন নিজেকে নতুন করে পেয়েছে। নিজের চুল ঠিক করতে করতে গুনগুন করে গান করছে, আবার নিজেই লজ্জা পাচ্ছে। এবার আয়নায় নিজেকেই নিজে একটা কিস ছুঁড়ে দিয়ে বলছে, দুষ্টু ছেলে একটা। আমি আলমারির পাশ থেকে দেখছি আর মনে মনে হাসছি। আর বেশিক্ষণ এভাবে থাকা যাবে না, ওদিকে টাইমও হয়ে গেল বাড়ি যাওয়ার, তাই এবার বেরোতে হবে। এবার আমি বেরোতেই যাব, দেখি বৌদি এদিকেই আসছে চাদর ঠিক করতে। যেই আমার সামনে এসেছে আমি হালুম বলে উঠেছি, আর বৌদি খুব জোরে ভয় পেয়ে চিৎকার করে উঠল, ও মা, তুমি এই দুষ্টু ছেলে, আমার সাথে মজা করা হচ্ছে। এবার বৌদিও হাসছে, আমিও খুব হাসছি। আমি হাসতে হাসতে বললাম, আয়নার সামনে কি করছিলে? আমি সব দেখেছি। বৌদি লজ্জা পেয়ে বলল, কই, কিছু না। তো এমন সময় বৌদি বলল, একটা কাজ করতে হবে। আমি বললাম, কি কাজ? বৌদি একটা বিদেশি বেলুন এনে আমাকে দিল আর বলল,
এটা দিয়ে কাজ করতে হবে। বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ কিসের কথা বলছি। বৌদি বলল, তোমার দাদা এখন আর কিছুই পারে না, ওকে দিয়ে কিছুই হয় না। আমি এবার আসল ব্যাপারটা বুঝতে পারলাম। বৌদিকে বললাম, ঠিক আছে, আমি দাদার হয়ে সব কাজ করে দিব। একটু পর আমরা কাজ শুরু করলাম। বন্ধুরা, ইউটিউবের করা নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। ঘণ্টাখানেক কাজ করার পর বৌদি বুঝতে পারলো আমি পড়ানোর পাশাপাশি অন্য কাজ করতেও বেশ দক্ষ। দেখলাম অনেক রাত হয়ে এসেছে। বৌদি বলল, আজ রাতে এখানেই থেকে যাও না প্লিজ, কাল সকালে বাড়ি যাবে। আজ তোমার দাদা বাড়ি আসবে না। আমি বললাম, আমারও ইচ্ছে করেছে থাকতে, কিন্তু কাল সকালে আমার মহানগরীতে একটা ইন্টারভিউ আছে, আমাকে অনেক সকালে ঘুম থেকে উঠে যেতে হবে। আর তাছাড়া আজ সারা সন্ধ্যায় যা হলো, আমি সমস্ত পড়াশোনা ভুলে গেছি, তোমাকে ছাড়া আমার আর কিছুই মনে পড়বে না। বৌদি বলল, মস্করা ছিলে, বল কবে আসবে মহানগরী থেকে? পরশুদিন সন্ধ্যায়, বলে চলে এলাম। পরের দিন তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বৌদিদের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি বৌদি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আমি একটা তাকিয়ে সোজা চলে গেলাম, আর ফিরে তাকালাম না। সারাদিন ইন্টারভিউয়ের চাপ, ইন্টারভিউ হলো, রাতে আবার ট্রেন ধরে শিবপুরে নেবে। ভাবলাম সারাদিন বৌদি একবারও ফোন করেনি, মনটা একটু খারাপ হয়ে গেল। যাই হোক, বাড়ি ফেরার পথে ঠিক করলাম বৌদিদের রাস্তা দিয়ে যাব। তাই সোজা বাড়ি এসে হাত মুখ ধুয়ে শুয়ে শুয়ে ভাবছি চাকরিটা যেন ঠাকুর ঠাকুর করে পেয়ে যাই। কিছুক্ষণ পরে ঘুমিয়ে যাই। সকালে মোবাইলের রিংয়ে ঘুম ভাঙল। ফোনটা একটু দূরে ছিল, ভাবলাম বৌদি ফোন করেছে। দৌড়ে গিয়ে ফোনটা ধরে দেখি বাড়ি থেকে ফোন। যাই হোক, তাদের সঙ্গে কথা বললাম। তারপর বাথরুমে গিয়ে স্নান করতে করতে খুব রাগ হলো। বৌদি একবারও ফোন করে না, আমিও ফোন করব না। সারাদিন কাজে কাজে কেটে গেল। বিকেলে রিয়ানকে পাড়াতে যাব, একটা প্যান্ট আর একটা টি শার্ট পরে বেরিয়ে গেলাম। রিয়ানদের বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতেই রিয়ানকে ডাক দিলাম। ও এসে পড়তে বসলো, কিন্তু বৌদির কোনো দেখা নেই। আমি পড়াচ্ছি আর ভাবছি, কি হলো? গত পরশু এত কিছুর পরে বৌদি কি সব ভুলে গেল, নাকি অন্য কিছু? আমার পড়ানো হয়ে গেল, রিয়ান দোতলায় চলে গেল, আর তখনই বৌদি এলো, যেন অনেকক্ষণ অপেক্ষা পড়েছিল। এসেই আমার হাত ধরে টানতে টানতে আমাকে রান্নাঘরে নিয়ে গেল। বলল, কয়েকদিন তো ছিলে না, এই কয়েকদিন একা কাজ করতে হয়েছে, রিয়ানের বাবাও বাড়িতে নেই, আজকে আবার আমাকে কাজে সাহায্য করতে হবে। আমি বললাম, ঠিক আছে বৌদি, আমি সব কাজে সাহায্য করব। বৌদি বলল, আর হ্যাঁ, সেদিন চুল অনেক বড় ছিল বলে ভালোভাবে কাজ করতে পারিনি, তুমি আজ আসবে বলে চুল কেটে একদম ফিট হয়েছি, একটা ক্রিমও ব্যবহার করেছি, কাজ করার সময় সুবিধা হবে। এরপর বৌদি বেসিনের পানি একটু বেশি করে ছেড়ে রেখে দিল, যাতে রিয়ান বুঝতে না পারে এখানে কি হচ্ছে। এরপর আমরা কাজ শুরু করলাম। ইন্টারভিউ যাওয়ার পর থেকে বৌদির অনেক কাজ জমে আছে, সব কাজ এক এক শেষ করে দিয়েছিল। বৌদির অনেক কষ্ট হচ্ছিল, তবে কাজে সাহায্য পেয়ে এখন কিছুটা স্বস্তি বোধ করছে। 3 ঘন্টা পর বৌদি বলল, রিয়ানকে পড়ানোর পর আমাকে এভাবেই কাজে সাহায্য করতে হবে।